এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বৈশাখ মাসের উত্তপ্ত এক দুপুর, সূর্যের প্রকোপে চোখ মেলে তাকানো দেয়। পিচঢালা রাস্তাটা রৌদ্রতাপে গরম কড়াইয়ের ন্যায় হয়ে আছে। গাছের পাতাগুলো সামান্যতম বাতাস বিলিয়ে দিতে কার্পণ্য করছে খুব। পাখিরা নিচ নিচ নিড়ে নিঃশব্দে ঝিমুচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল ফটকটাকে পেছনে ফেলে স্নেহা যখন রাস্তায় পা রাখল, তখন চারপাশে বিরাজ করছে তন্দ্রাচ্ছন্ন স্তব্ধতা। কড়া রোদে চোখ জোড়া কুঁচকে আসে তার, কপালে দৃশ্যমান হয় ভাঁজ। স্নেহা অনুভব করে উত্তপ্ত রাস্তার তাপটা তার জুতো ভেদ করে পায়ের পাতায় অনুভূত হচ্ছে। ঘাড়ের কাছের চুলগুলো ঘামে ভিজে সেটে গিয়েছে। ক্লাসের লাটা চোকানো শেষ, এবার তার স্টুডেন্ট পড়ানোর উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। ইউনিভার্সিটির গেট থেকে স্টুডেন্টের বাসা রিকশায় করে কেবল 15 মিনিটের পথ। স্নেহার ক্লান্ত চোখ গিয়ে পড়ে রাস্তার অপর পাশে ঠান্ডা ঠান্ডা আখের শরবত বিক্রি করা ভ্যানটার দিকে। শুকনো চৌচির গলাটা যেন কিছুটা তৃষ্ণা অনুভব করল। মাসের শেষ দিন আজকে, হাতে টানাটানি অবস্থা চলছে। এ মুহূর্তে মনের এই সামান্য খায়েশ মেটাতে গেলে তার বিসিএস প্রস্তুতির দরকারি দুটো বই কেনার টাকা শর্ট পড়ে যাবে। তাই লোভী হয়ে ওঠা আত্মাটাকে সংবরণ করে সে রিক্সা ঠিক করতে আগায়। তবে পরপর দুটো রিক্সা অন্যায্য ভাড়া দাবি করতেই স্নেহার মেজাজ চটে যায়। গরম একটু বেড়ে যাওয়ার সঙ্গে এই ভাড়া বেড়ে যাওয়ার হিসাবটা সে বুঝে উঠতে পারে না। 2 মিনিট ধরে বাকবিতণ্ডা করে অবশেষে স্নেহা একটা রিক্সা ঠিক করে। দামাদামিতে জিতে গিয়ে স্নেহা উঠে বসতেই হুট তোলা রিক্সাটা চলতে শুরু করে। রিক্সার ছায়ায় বসেও গরম থেকে নিস্তার মেলে না। চারিপাশে উড়ে বেড়ানো ধুলায় চোখ জোড়া ঝাপসা হয়ে আসতে চায়। স্নেহা সেসব দিকে তোয়াক্কা না করে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে স্টুডেন্টের মায়ের নাম্বারে একটা মিস কল দেয়। এটা তার নিত্যদিনের রুটিন। নিতুর নামক ছেলেটাকে পড়ানোর জন্য রওনা দিয়ে সে সব সময় তার মাকে একটা কল দিয়ে রাখে, যেন ভদ্রমহিলা ছেলেকে মিসের আগমনী বার্তাটুকু জানিয়ে রাখে। নিতুনও সেই অনুযায়ী সকল কাজ ফেলে দ্রুত বই খাতা গুছিয়ে টেবিলে বসে পড়ে। এতে করে স্নেহা পৌঁছে সরাসরি পড়ানো শুরু করে দিতে পারে। 17 মিনিটের মাথায় নিজ গন্তব্যে পৌঁছে যায় স্নেহা। রিকশায় ভাড়াটা মিটিয়ে নামতেই এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকায় সামনের দিকে। আমিন বাজারের শেষ প্রান্তে কাঁঠাল গাছের ছায়ায় উঁচু বাউন্ডারির ভেতর মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা দোতলা ছিমছাম বাড়ি। বাড়ির চৌকাঠ পেরিয়ে প্রবেশ করতেই সামনে পড়ে একটা ছোটখাটো উঠোন। বাড়ির কর্ত্রী বেশ শৌখিন ঘরানার মানুষ বলেই সেই সামান্য জায়গা জুড়েই বেশ কিছু ফুল গাছ সারি করে লাগিয়েছেন। স্নেহা প্রকৃতি দেখায় সময় অপচয় না করে ঝটপট বাড়ির কেচি গেটের এপারে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। দোতলা হতে সিঁড়ি ভেঙে ধূপধাপ কদমে নেমে আসে একটা হ্যাংলা পাতলা ছেলে। বয়স সংখ্যাটা 13 থেকে 14 মাঝে সীমাবদ্ধ। হাতে তার কেচি গেটের চাবি। চাবির সাহায্যে তালাটা খুলতে খুলতে হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম মিস। স্নেহা শুকনো মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ব্যাস এটুকুই, এর বাহিরে একটা টু শব্দ করল না স্নেহা। নিতুন ছেলেটা মিসের এরকম শুকনো আচরণে অবাক হয় না। তার মিসটা এরকমই, সিমেন্টে গড়া মানুষদের মতো অনুভূতি শূন্য, কখনো হাসে না। পড়ানোর বাহিরে অপ্রয়োজনীয় বাড়তি আলাপ জুড়ে বসে না। কপালে সবসময় একটা বিরক্তির ভাঁজ ফেলে রাখে। পড়া না পারলে নারী সুলভ ন্যূনতম মায়া মমতা না দেখিয়ে কাঠের স্কেলটার আঘাত বসায় নিতনের পিঠে। আঘাতের প্রকোপ এতটাই তীব্র হয় যে কখনো কখনো স্কেলটা 2 খণ্ড হয়ে ভেঙেও যায়। আজকেও নিতনের মারবার সময় মিস গতদিন তাকে ত্রিকোণমিতির 7টা অঙ্ক করতে দিয়ে গিয়েছিল, কিন্তু সেই হোমওয়ার্কটুকু এখনো সম্পূর্ণ করা হয়নি। এর শাস্তিস্বরূপ আজকে কয় ঘা খেতে হবে কে জানে। এসির টেম্পারেচারের মাত্রা 18 ঘরে স্থির। ঠান্ডা শীতল রুমটাতে কদম রাখতেই স্নেহার আত্মা জুড়িয়ে যায়। এই অমানবিক গরমটা সয়ে এসে এইটুকু ঠান্ডার সান্নিধ্যে সে প্রশান্তি অনুভব করে খানিকটা।
তবে চেহারার অভিব্যক্তিতে তা প্রকাশ পায় না। বরং চেয়ারে বসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে নিজেই নিতনের টেবিলের উপরে থাকা হোমওয়ার্কের খাতাটা টেনে নেয়। পেজ পাল্টাতে পাল্টাতে লক্ষ্য করে খালি পাতাগুলো। অতঃপর খাতাটা রেখে স্কেলটা হাতে নিয়ে অপেক্ষা করে। নিতুন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতের গ্লাস হাতে রুমে প্রবেশ করে। গ্লাসটা টেবিলের ওপর রেখে বলে, মিস, শরবত খেয়ে নিন। বরফ কুচি দিয়েছি আমি, যা গরম আজ বাইরে। নেহা নির্বিকার দৃষ্টি মেনে লক্ষ্য করে নিতুনের কপাল বেয়ে নেমে আসা ঘাম। কোনো এক অদ্ভুত ক্ষমতার দরুন সে নিজের স্টুডেন্টদের মাইন্ড রিড করতে পারে। এই শরবতের অতিথিয়তাটা, এটা হলো নিতুনের তরফ থেকে এক প্রকার ঘুষ। টিংটিংয়ে বাচ্চা ছেলেটা নিশ্চয়ই মনে মনে দোয়া করছে যেন শরবতটুকু খেয়ে স্নেহা নিজের গরম মাথা ঠান্ডা করে আজকের দিনের জন্য ক্ষমা দান করে। কিন্তু স্নেহা তো ঘুষখোর নয়, তাই সে জালেমের মতো বলল, ইসলাম, ডান হাতটা আগাও। নিতুনের চোখে মুখে আধার নেমে আসে। মনে মনে মিসকে উদ্দেশ্য করে ছড়ে কিছু শব্দ। পাষাণ, নির্দয় এবং জালিম শব্দগুলো মনে মনে আউড়িয়ে সে নিজের ডান হাতটা এগিয়ে দিতেই শক্ত স্কেলের আঘাত পড়তে নেয় তার হাতে। তবে ঠিক সেই মুহূর্তে নিতুনের মা নীলা এসে হাজির হন রুমে। স্নেহাকে দেখেই সপ্রতিভ হেসে বলেন, তোমার স্টুডেন্ট কি আজকেও মার খাওয়ার মতো কাজ করেছে নাকি? ছাত্রের মায়ের সম্মানে স্নেহা স্কেলটা টেবিলের উপর রেখে দিলেও সত্যটা চেপে না দিয়ে জানায়, আসসালামু আলাইকুম আন্টি, আপনার সঙ্গে আজ ওর ব্যাপারে কথা বলবো ভাবছিলাম আমি। ভালো হলো যে আপনি চলে এলেন। নিতুনকে গতকাল হোমওয়ার্ক করতে দিয়ে গিয়েছিলাম, ও হোমওয়ার্কের কাজটুকু সম্পূর্ণ করেনি। গত 1 মাস ধরে ওকে পড়াচ্ছি আমি। এই 1 মাসে আমি যা বুঝলাম তা হলো ও পড়াশোনা নিয়ে চরম উদাসীন। আমার শাসন এবং মায়ের ছাপিয়ে পড়াশোনার প্রতি ওর এই উদাসীনতার প্রভাবটা ওর রেজাল্টে পড়তে পারে বলে আমি ধারণা করছি। ওর নিজস্ব ইচ্ছা শক্তি না থাকলে আপনি পৃথিবীর সব থেকে চমৎকার শিক্ষকটা এনে দিলেও ওর পড়াশোনায় কোনো উন্নতি আসবে না। নিজের ব্যাপারে গৃহশিক্ষিকার এইরকম মন্তব্য নিতুনের মুখটা আরো কালো হয়ে যায়। আজকে তার রক্ষা নেই। আম্মুর ঝাঁটার বাড়িটা আজ নিশ্চিত তার পিঠে পড়বে। ছেলের ব্যাপারে এহেন বিরূপ গুণগান শুনে নীলা বেগম কটমট করে ছেলের দিকে তাকায়। রাগ নিয়ে বলে, তোকে আমি এখন কিচ্ছু বলবো না। আজ তোর বাবা আসুক, উনি তোর হিসাবটা বুঝে নেবেন। জেলা প্রশাসক পিতার নাম নিয়ে আম্মুর ছুরি দেওয়া হুমকিটা নিতুনের হৃদয়ে ভয়ের উপদ্রব সৃষ্টি করে। আব্বু হিসাব বুঝবে মানে? মিসের মায়েরটা যদি আটলান্টিক মহাসাগর সমান ভয়াবহ হয়, তবে আব্বুর মায়েরটা প্রশান্ত মহাসাগরের সমান ভয়াবহ। স্নেহা গলার স্বর কঠিন রেখেই বলে, আমি ওকে পড়ানো শুরু করেছি বছরের 4টা মাস শেষ হওয়ার পর। সামনে ওর জেএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষার খুব একটা দেরি নেই। তবু আমি শুরু থেকে ওর বই ধরেছি যেন সিলেবাসের একটা কিছু মিস না হয়। কিন্তু শিক্ষক হিসেবে আমি ওর জন্য যতটুকু এফোর্ট দিচ্ছি, স্টুডেন্ট হিসেবে ও আমার ততটুকু এফোর্টকে মূল্যায়নই করছে না। এরকম চলতে থাকলে বোর্ডে ভয়াবহ একটা কাণ্ড করবে ও। আমার মনে হয় বাসায় ওকে আরেকটু স্ট্রিক্টলি ট্রিট করে একটা রুটিনের মধ্যে চলার জন্য বাধ্য করা উচিত। আমার এতটুকু বলা জরুরি মনে হলো বলে আমি বললাম, বাকিটা আপনি যা ভালো মনে করেন। নীলা বেগম ছেলের সম্পর্কে সম্পূর্ণ অভিযোগটা স্বামীর অপেক্ষায় তুলে রেখে স্নেহাকে বলে, তুমি চিন্তা করো না, ওর আব্বু আসলে আজ এই ব্যাপারে কথা বলবো আমি। উনি ওর একটা বিহিত করবেন। তোমাকে আমি আসলে অন্য একটা কথা বলতে এসেছি। আজকে দুপুরের লাঞ্চটা তুমি আমাদের সঙ্গে করলে খুশি হব খুব। আসলে আমার বাবু অনেকদিন পর বাড়ি ফিরল, তো সেই উপলক্ষে সামান্য আয়োজন করেছি। বাবু শব্দটা শুনে স্নেহার কপাল কুঁচকে এলো। ভদ্রমহিলা কাকে বাবু বলে সম্বোধন করছেন তা বোধগম্য হলো না তার। সে বিষয়ে মাথা না ঘামিয়ে সে জবাব দেয়, দুঃখিত আন্টি, আমার নিতুকে পড়িয়ে আরেকটা স্টুডেন্ট পড়াতে যেতে হবে, আজ সম্ভব না। ভদ্রতার খাতিরে শেষ বাক্যটুকু যোগ করলেও সত্যিকার অর্থে স্নেহা অপরিচিত কারো বাসায় 1 গ্লাস পানি পান করতেও আগ্রহী নয়। স্মার্টফোনে থাকা নীল সাদার জগতে ভয়ঙ্কর এক নিউজ পড়ছিল সে। স্টুডেন্ট পড়াতে গিয়ে এক মেয়ে শিক্ষিকার সম্মানহানির শিকার হয়।
তদন্তে নাকি জানা গিয়েছে উক্ত শিক্ষিকার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ জাতীয় ড্রাগস মিশিয়ে এরকম নিচু কাজটুকু করা হয়েছিল। ব্যাপারটা নিত্যদিনের একটা সামান্য খবর হলেও স্নেহা সেটা গভীরভাবে আমলে নিয়েছে। তার মতো মেয়েকে জীবনের তাগিদে একা চলতে গেলে এসব বিভিন্ন বিষয় মাথায় রেখে চোখ কান খোলা রেখেই চলতে হয়। নির্মম এই পৃথিবীতে নারী হিসেবে কাউকে ভরসা না করাটা সে একটা জরুরি ব্যাপার বলে মনে করে। নীলা বেগম তবুও কিছুটা জোর খাটিয়ে বলল, তাহলে আজ নিতুনকে পড়ানোর প্রয়োজন নেই, একেবারে লাঞ্চ করিনি আমরা, চলো, তারপর না হয় গেলে তুমি। স্নেহা মনের অনাগ্রহটুকু বহাল রেখেই সামান্য মিথ্যা মিশিয়ে বলে, আপনি ব্যস্ত হবেন না আন্টি, আমি ওকে পড়াতে আসার আগে ক্যান্টিন থেকে লাঞ্চ করে নিয়েছি। এখন কিছু খাওয়া সম্ভব না, পেটে সামান্যতম জায়গা নেই, অন্য কোনো দিন ইনশাল্লাহ। এরপর আর জোর করার মতো কিছু থাকে না। নীলা বেগম ছেলেকে কড়া করে চোখ পাকিয়ে চলে যান। নিতুন বেচারা মিসের সামনে চেয়ার টেনে বসে, কিছুটা ব্যাখ্যা দেওয়ার মতো করে বলে, মিস, আসলে গতকাল সন্ধ্যায় বাবু ভাইয়া বাসায় আসায় আমি হোমওয়ার্ক করার সময় পাইনি। স্নেহা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কড়া গলায় প্রশ্ন করে, তোমার বাবু ভাইয়া তোমার হাত পা বেঁধে রেখেছিল? নিতুন নিজের নখ খুঁড়তে খুঁড়তে জবাব দেয়, না, আসলে ভাইয়া অনেকদিন পর এসেছে তো, সেই উপলক্ষে আম্মু অনেক কিছু রান্না করেছিল। এখন এত কিছু খেয়ে আমার পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল। খেয়ে দিয়ে কি আর এনার্জি থাকি বলুন? তাই ফুলো পেট নিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরকম বাচ্চামো কথাবার্তায় স্নেহা বিরক্ত হয়। নিতুনকে একটা উপপাদ্য করতে দিয়ে সে বিজ্ঞান বইটা খুলে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটার দিয়ে উজ্জ্বল করে দাগাতে থাকে। ডিসি বাপের ছেলের অদ্ভুত সব সমস্যা। সে নাকি রিডিং পড়ার সময় বুঝতে পারে না এমসিকিউর জন্য কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ। তাই স্নেহার প্রতিদিন এই ছেলের বই দাগিয়ে দিতে হয়। মনে মনে এরকম নবাবজাদা ধরনের সমস্যা দেখে সে বেজায় বিরক্ত। এরকম আলালের ঘরের দুলালের প্রতি স্নেহার মনে সব সময় বিতৃষ্ণা কাজ করে। এই দুলালদের নাখরার শেষ নেই। এই যেমন নিতনের এইমাত্র বলা কথাটা, খেতে খেতে ক্লান্ত হয়ে সে নাকি পড়ার এনার্জি পায়নি। এই কথাটা স্নেহার কাছে খুবই লেম বলে মনে হয়েছে। মানুষ শরীরে শক্তি জোগাতে খায়, আর এই বড়লোকেরা নাকি খেয়ে দিয়ে শরীরে শক্তি পায় না। স্নেহার ইচ্ছে করে এই শ্রেণীর মানুষদের ঘাড় ধরে একটু ফুটপাতের ধারে নিয়ে যেতে। ফুটপাত জুড়ে কত ভোকা শিশু খাবারের অভাবে কষ্ট পায়, তা যদি এই ধনীরা বুঝত। দীর্ঘ 2 ঘন্টা সময় নিয়ে নিতুনকে পড়ানো শেষ করে স্নেহা বাসা থেকে বের হওয়ার সময় লক্ষ্য করে উঠানের এক পাশে থাকা একটা অসচরাচর বাইককে। তার মনে পড়ে যায় কোনো এক বাবুর আগমনের খবরটা। নিতুনের কোনো ভাই বোন আছে সেটা স্নেহার জানা ছিল না। কখনো এই ব্যাপারে আগ্রহ দেখায়নি সে। তার কাজ শুধুমাত্র পড়ানো এবং নিজের মাইনেটা বুঝে নেওয়া। ভ্যাবসা গরমে ত্যক্ত স্নেহা নিজের কুঁচকে রাখা মুখ দিয়েই বাইকটাকে পাশ কেটে বেরিয়ে যায়। ঘড়ির কাঁটা রাত 9:30 ছুঁই ছুঁই। আসলে আর ব্যস্ত রাস্তার হালকা গুঞ্জন জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। মাথার উপরে ফ্যানটা বিদঘুটে শব্দ তুলে ঘুরলেও সেই বাতাসে স্বস্তি মিলছে না। 3 বেডরুমের ছোট ফ্ল্যাটের ডাইনিং টেবিলে গরম ভাতের ধোঁয়া উঠছে। টেবিলে একদম হিসাব করে পরিমিত পরিমাণে রান্না করা খাবার সাজানো, আলু ভর্তা, ডিম ভুনা এবং টমেটো দিয়ে রান্না করা পাতলা ডাল। স্নেহা বাড়ি ফিরেছে 1 ঘন্টা হলো। ক্লাস শেষ করে পরপর 3টা স্টুডেন্টকে পড়াতে হয় তার। সকলকে পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রতিদিনেই দেরি হয়ে যায়। ঘাম, ক্লান্তি এবং ধুলাবালি মুছে ফেলতে বাসায় ঢুকেই সরাসরি গামছা কাপড় নিয়ে গোসল রুমে ঢুকেছিল সে। গোসল সেরে ডাইনিং টেবিলের কাছে এসে প্লেট নিয়ে একে একে ভাত, আলু ভর্তা বেড়ে নিয়ে স্নেহা নিজের রুমে ফিরে এসে পড়ার টেবিলটায় খেতে বসে। এই বাসায় ডাইনিং টেবিলে 4টা চেয়ার রয়েছে। সেই 4টা চেয়ারে পর্যায়ক্রমে স্নেহের বাবা আনিসুল সাহেব, ওনার স্ত্রী মোমেনা বেগম, কলেজ পড়ুয়া ছোট ভাই সামিউল এবং স্কুল পড়ুয়া ছোট বোন শায়লা বসে। স্নেহা সেখানে কখনো বাড়তি চেয়ার নিয়ে গিয়ে নিজের স্থান করে নেওয়ার চেষ্টা করে না। নিজেকে যতটা পারে সকলের দৃষ্টির আড়ালে রেখে চলে সে। ভাতের প্রথম লোকমাটা মুখে তুলতেই স্নেহার কানে ভেসে আসে
ডাইনিং টেবিল হতে মোমেনা বেগমের গুঞ্জন। আলুর কেজি দাম 40 টাকায় গিয়ে ঠেকছে, লাল ডিমের হালি হয়েছে 42 টাকা। কি হিসাব করে চলতে হয়, এইটা যদি সবাই বুঝতো। বাপের ঘরে বৈশা খায় বইলা বাজার সদায়ের হিসাব তো জানে না। আয়েশ কইরা বৈশাখ গিললে এত হুঁশ থাকে নাকি? মোমিনার বাজারের দরদাম নিয়ে বিলাপ চলতেই থাকে। কেউ তার কথার মাঝে ফোড়ন কাটে না, অবশ্য কেউ ফোড়ন কাটার প্রয়োজনটুকু বোধ করে না, কারণ মোমেনা বেগমের বলা কথাগুলো তাদের কারো উদ্দেশ্যেই না। যার উদ্দেশ্যে এত হিসাবের রেশারেশি চলছে সে ভাতের দ্বিতীয় লোকমাটা আর মুখে তুলল না। নীরবে প্লেট নিয়ে উঠে যায় ডাইনিং টেবিলে। আছোয়া ডিমটা তুলে রাখে কড়াইয়ে, অক্ষত ভর্তাটুকু তুলে রাখে বাটিতে, এখনও না মাখা ভাতটুকু সুন্দর করে তুলে রাখে হাঁড়িতে। বাদবাকি যতটুকু এঁটো হয়েছে তা ময়লার ঝুলিতে ফেলে প্লেট এবং নিজের হাতটা ধুয়ে নেয়। টেবিলে বসে থাকা 4 জন সদস্যই নীরবে দেখে সম্পূর্ণ দৃশ্যটা। নেহা মুখে কলো পেটে রুমে গিয়ে ঠাস করে দরজাটা আটকে দেয়। ডাইনিং রুমটা ফের সরবরাহ হয়ে ওঠে। বাড়িওয়ালা কারো বাপ না থেকে শুরু করে নানা ধরনের মন্তব্য ছোড়া হয় স্নেহার উদ্দেশ্যে। সে সকল মন্তব্য গায়ে না মেখে আলোটা নিভিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে স্নেহা। আজ দুপুরে ক্যান্টিনে বসে 2 আলুর সিঙ্গারা খেয়েছে সে। খাওয়ার সময় পাশের টেবিলে বসা 2 মেয়ের আলাপ তার কানে এসেছিল। আদরের দুলালি মেয়েটাকে নাকি তার মা বাবা কখনো খালি পেটে ঘুমোতে দেয় না। হাজার রাগ করে থাকলেও মা নাকি মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে তারপর ঘুমানোর অনুমতি দেয় মেয়েটাকে। এই ব্যাপারটা নিয়ে মেয়েটার সে কি দুঃখ, সে নাকি শান্তিতে একটু দুঃখ বিলাসও করতে পারে না। ঘটনাটা মনে পড়তেই চোখে রাজ্যের ঘুম নিয়ে শুয়ে থাকা স্নেহার গা জ্বলে ওঠে। হুট করে তার ইচ্ছে হচ্ছে ওই মেয়েটাকে খুঁজে বের করে 2 গালে ঠাস ঠাস করে 2-4টা চটকানা মেরে এই ঢঙের দুঃখ ছুটিয়ে দিতে। ওই মূর্খ মেয়েটা কখনোই বুঝবে না যেটা তার দুঃখের কারণ। সেটাই কত মানুষের রাত জাগা হাহাকারের একটা অধ্যায়। আলো ছায়ায় ভরা ক্যাম্পাসের বটতলায় বসে আছে স্নেহা। বটতলার ঠিক পেছনে থাকা লেকটা শান্তরূপে স্থির হয়ে আছে। সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে BCS এর প্রস্তুতির বইগুলো। বাংলাদেশ বিষয়াবলী, গণিত, ইংরেজি বইয়ের সঙ্গে রয়েছে একটা নিয়ন রঙের হাইলাইটারও। পড়ার জন্য আপাতত এই নিরিবিলি জায়গাটাকেই বেছে নিয়েছে স্নেহা। আজকের টপিক হলো বাংলাদেশের সংবিধানের মূলনীতি। নিরিবিলি পরিবেশটা স্নেহাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করেছিল, কিন্তু পরিবেশটা বেশিক্ষণ নিরিবিলি রইল না। হুট করেই একটা বন্ধুদল এসে জমায়েত হলো সেখানে। তাদের হাসি ঠাট্টার কলরবে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। স্নেহার মনোযোগে ব্যাঘাত ঘটায় সে চোখ তুলে এক মুহূর্তের জন্য তাকায় তাদের পানে। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। কারো হাতে গিটার তো কারো হাতে ঝালমুড়ি। তারুণ্যর উচ্ছ্বাস সকলের চোখে মুখে। বই খাতা ভুলে স্নেহার নির্লিপ্ত দৃষ্টি মেলে দেখতে থাকে তাদের। ছেলেমেয়েগুলো তার সমবয়সী, অথচ কি তফাৎ তাদের মধ্যে। স্নেহার চোখে মুখে উচ্ছ্বাস নেই। জীবনে কোনো বন্ধু নেই, ব্যাগে আপাতত শখ করে 10 টাকার ঝালমুড়ি খাওয়ার অবধি টাকা নেই। তবে একটু পরে তার ব্যাগের ভেতরে থাকা শূন্য ওয়ালেটটা টাকার নোটে পরিপূর্ণ হবে। আজ মাসের প্রথম দিন। নিতনের মা সম্ভবত আজকেই বেতনটা দিয়ে দিবেন। কিছু কিছু ক্ষেত্রে নিতনকে বিরক্তিকর লাগলেও এই টিউশনিটা পেয়ে স্নেহার বেশ উপকারী হয়েছে। ডিসির ছেলে হওয়ায় এবং 2 ঘন্টা সময় দিয়ে মোটামুটি সবগুলো সাবজেক্টেই পড়ানোর কারণে একটা ভালো অ্যামাউন্টের বেতন পাওয়ার সুযোগটা কম বড় বিষয় নয়। গতকাল রাতে মমিনার বলা কথাগুলো স্নেহা ভুলেনি। মনে মনে ঠিক করে রাখলো বেতন পেতেই সে সবার আগে বাজারে গিয়ে কিছু বাজার করে নেবে। তার জন্য 2 মুঠো ভাত তরকারির খরচটা যেন এখন থেকে কারো বহন করতে না হয় সেই বিষয়ে সে সচেতন থাকবে। স্নেহা বাসায় নীরব থাকে বলে নিজের আত্মসম্মান তো আর বিসর্জন দেয়নি। তাছাড়াও সে প্রথম বর্ষ থেকে চেষ্টায় আছে হলে একটা সিট পাওয়ার। ফার্স্ট ইয়ারে সিট না পেলেও সে আশাবাদী এবার বোধহয় সিট পেয়ে যাবে। একবার হলে উঠতে পারলেই সে আর কারো ওপর বোঝা হয়ে থাকবে না। প্রায় রং উঠে যাওয়া চিকন বেল্টের হাতঘড়িটার দিকে তাকিয়ে স্নেহা সময় দেখে নেয়।
আপাতত আর শান্তিমতো নিরিবিলিতে পড়ার সুযোগ নেই, তাই বই খাতা গুছিয়ে ব্যাগে তুলে নিয়ে সে উঠে দাঁড়ায়। মিনিট 40 পর থেকে নিতুনকে পড়ানোর কথা। স্নেহা সিদ্ধান্ত নিল আজ আর সে রিক্সা নেবে না। এখন রওনা দিলে হেঁটে হেঁটে ঠিকই সময় মতো পৌঁছে যাওয়া যাবে। ভাবনা অনুযায়ী তপ্ত রোদ মাথায় নিয়ে হাঁটা ধরে স্নেহা। গন্তব্য হলো ছাত্রের বাড়ি। নিতুনের মনটা বেজায় খারাপ আজ। গতরাতে আব্বু বাড়ি ফেরার পর আম্মু তার নামের নালিশের খাতা খুলে বসেছিল। আব্বু পড়াশোনা এবং শাসনের সময় পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম পিতার রূপ ধারণ করে। গতকালও তার ব্যতিক্রম হয়নি, তবে এবার আব্বুর শাসনের ভাষাটা ভিন্ন ছিল। পিঠে ধুমধাম মায়ের বসায়নি, বরং চুপচাপ নিতুনের আইপ্যাড, গেমিং স্টেশন থেকে শুরু করে তাকে সাজানো কমিক্সের বইগুলো বাজেয়াপ্ত করে নিয়েছে। সেই সঙ্গে শীতল গলায় জানিয়ে গিয়েছে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগে যদি নিতুন সামান্যতম তিরিং বিরিং করতে দেখা যায়, তাহলে স্পেশাল অর্ডার দিয়ে বানানো জালি বেতের আঘাতে ঠ্যাং ভেঙে দেবেন তিনি। স্কুল থেকে ফিরে ব্যাগটা টেবিলে রেখে বারান্দায় এসে রেলিংয়ের ওপর ঝুঁকে দুঃখবিলাসে মগ্ন নিতুন লক্ষ্য করেনি কখন তার পাশে এসে তার বড় ভাই দাঁড়িয়েছে। পিঠে একটা শক্ত থাবা পড়তেই নিতুন ধরফড়িয়ে ওঠে। পাশ ফিরে তাকিয়ে পরিচিত মানুষটাকে দেখে নিজের বুকে মিছেমিছি থুতু ছুঁড়ে বলে, আমার আসল ছেড়ে আমার রুমে এলে যে? খোলা বারান্দার রেলিংয়ে 2 হাত ঠেকিয়ে দাঁড়ানো ব্যক্তি মেঘমৃদুর স্বরে বলে ওঠে, আমি কখনো আম্মুর আঁচল ধরে ঘুরি না। ভুল বলেছি, তুমি নও, বরং আম্মুই দিনরাত তোমার পিছনে ঘুরঘুর করে, তোমাকে চোখে হারায়। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। কিছু পোড়ার গন্ধ পাচ্ছিস তুই? নিতুন অভিমান নিয়ে মুখ ফিরিয়ে নেয়, কোনো জবাব দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে, আম্মু আব্বু স্মার্ট বয়, একটা প্রশ্নের জবাব দাও তো। এখান থেকে লাফ দিলে আমার মারা যাওয়ার সম্ভাবনা কত %? দোতলা থেকে লাফ দিয়ে মরার স্বপ্ন দেখিস? এখান থেকে পড়লে সর্বোচ্চ তোর হাত পা ভাঙবে, মাথা ফাটারও সম্ভাবনা আছে। উপর হয়ে পড়লে নাক মুখের নকশাও বদলে যেতে পারে। তবে আমার গাট ফিলিংস বলছে তোর নিহত হওয়ার চান্স একদম 0-র কাছাকাছি। নিতুনের মন খারাপ হয়। ভাইয়ার গড ফিলিংসের প্রতি তার অটুট আস্থা রয়েছে। ভাইয়া যেহেতু বলেছে সেহেতু বোধহয় তার লাভ দেওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। হাত পা ভেঙে বসে থাকলেও প্যারা, মরতে গিয়ে বেঁচে ফিরলে আব্বু ব্যাট দিয়ে পিটিয়ে তার পিঠের ছাল তুলে ফেলবে। নিতুন মন খারাপ নিয়ে বলে, আমার মনে হয় আমি মারা যাচ্ছি। গেম না খেলে এতগুলো মাস কিভাবে পার করব আমি? আম্মু এতটা কঠোর কিভাবে হতে পারলো? সত্যি করে বলো তো, আমাকে তোমরা কোথা থেকে কুড়িয়ে এনেছো? নিজের আপন ছেলের উপর তো কেউ এমন দণ্ড জারি করতে পারে না। তোকে কোথা থেকে তুলে আনা হয়েছে সেটা সরাসরি আম্মুকেই বরং প্রশ্ন করিস। নিতুন কিছু বলার পূর্বে রুমের দরজার ধারে এসে উপস্থিত হলেন নীলা বেগম। তিনি গলা চড়িয়ে বলেন, নিতুন, এই ফাজিলের বাচ্চা, এখনো ইউনিফর্ম বদলাসনি? তোর মিস কল দিল, পড়াতে আসে। তাড়াতাড়ি গোসল করে বই খাতা নিয়ে বস। 5 মিনিটের মধ্যে এসে যদি তোকে আমি এখানেই দেখি, তাহলে আজ তোর একদিন কি আমার একদিন। ছোট ছেলের উদ্দেশ্যে কথাটুকু সম্পন্ন করেই ভদ্রমহিলা বড় ছেলের উদ্দেশ্যে কণ্ঠে মমতা ঢেলে দিয়ে বলেন, বাবু, তুমি না বলেছিলে বের হতে হবে তোমাকে? আমি ভাত বাড়ছি, তুমি এসে খেয়ে নাও আগে। আম্মু আজকে তোমার পছন্দের রুই মাছের মুড়ি ঘন্ট রেঁধেছি, না খেয়ে কিন্তু বাড়ির বাইরে যেতে পারবে না। নীলা বেগমকে কখনো না বলাটা এই বাড়ির বড় ছেলের ধাতে নেই। সে অনেকটাই মা ভক্ত সন্তান, তাই নীরবে মায়ের পিছু পিছু রুম থেকে বেরিয়ে যায়। নিতুন আরও কিছুক্ষণ একা একা বারান্দার রেলিংয়ে বানরের মতো ঝুলে থেকে অবশেষে ক্লান্ত ভঙ্গিতে রুমে ফিরে যায়। আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি দেরি হলো স্নেহার বাড়ি ফিরতে। পড়ানো শেষে সে বাজার করতে গিয়েছিল। নিজের পছন্দসই টুকটাক সবজি এবং 2টো লাল মুরগি কিনেছে সে। খাবারের খোঁটা শুনেও সেই বাসায় খাবার নিজের মুখে তোলার মতো বেহায়া স্নেহা নয়। এই যে বাজার করে আনলো, এগুলো একান্ত তার জন্যই সে এনেছে। নিজে রান্না করে নিজেই খাবে, কারো কথা হজম করার মতো সহনশীল নয় সে। বাসায় ফিরে হাতের বাজারগুলো রান্নাঘরে রাখতে রাখতে স্বভাবসুলভ কঠিন স্বরে সে জানিয়ে দেয়,
রাত 9:30টায় এখন থেকে আমি রান্নাঘরে ঢুকবো। এর আগে যার যা রান্না করার তা করে যেন রান্নাঘরটা আমাকে 2 ঘন্টার জন্য খালি ছেড়ে দেওয়া হয়। তাছাড়া এখন থেকে আমার খাওয়ার বাজার এবং রান্না আমি করব। তাই বাসায় যেন কেউ কষ্ট করে 5 সদস্য সংখ্যার জন্য বাজার না করে। কথাগুলো আমি দ্বিতীয়বার রিপিট করব না। রান্নাঘরে দাঁড়িয়ে খুন্তি নাড়াতে ব্যস্ত মমিনা বেগমের কানে পৌঁছায় প্রতিটা বাক্য। তিনি টু শব্দও করেন না, নিজের মতো রান্না করতে থাকেন। স্নেহার পিতা আমিনুল সাহেব চিরকাল বোবা প্রকৃতির ব্যক্তি। বড় মেয়ের কথা তার কানেও পৌঁছেছে, তবে সবসময়ের মতো নীরব রয়ে তিনি টিভিতে খবর দেখতে থাকেন। গায়ের জামা বদলানোর পূর্বে স্নেহা বাসা থেকে বেরিয়ে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে নাড়া নিজের কাপড়গুলো প্রতিদিন বাসায় ফিরে তারই নিয়ে আসতে হয়। বহু বছর ধরে এমনটাই হয়ে আসছে। গরম দিনের শেষে মৃদু শীতল হাওয়া বইছে। ছাদের দরজায় ধাক্কা দিয়ে খুলতেই রাতের আকাশ পানে এক মুহূর্তের জন্য তাকায় স্নেহা। অতঃপর ছাদের এক কোণে গিয়ে নিজের কাপড়গুলো নামাতে থাকে। হুট করে সে লক্ষ্য করে ছাদের অন্য কোণ হতে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে। স্নেহা সঙ্গে সঙ্গে সতর্ক হয়। কাপড়গুলো দড়ির উপর জবুথবু করে রেখে সে নিঃশব্দে এগিয়ে যায় অন্ধকারের কোণে শব্দের উৎস খুঁজতে। কিছুটা সামনে যেতে সে লক্ষ্য করে একটা লম্বা চওড়া ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ওখানটায়। এক হাতে তার একটা পলিথিন ব্যাগ, যেটার ভেতর রয়েছে সাদা পাউডার, অপর হাতে কার্ড জাতীয় কিছু একটা। ছায়ামূর্তিটা সেই কার্ডের সাহায্যে পলিথিন হতে পাউডার তুলে নাকের কাছে টেনে সেটার গন্ধ টানছে বারবার, মাঝে মধ্যে জিভেও ছোঁয়াচ্ছে। কেমন অদ্ভুত আবেশে চোখ বন্ধ করে শ্বাসও নিচ্ছে। স্নেহার খুব একটা কষ্ট হয় না সম্পূর্ণ ব্যাপারটা বুঝে নিতে। সে চোখে মুখে রাগ এবং ঘৃণা নিয়ে কঠিন স্বরে ডাকে, সামিউল। অসময়ে বড় বোনের কণ্ঠ শুনে সামিউল ভড়কে যায়। চকিতে হাতের পলিথিনটা ছাদের মেঝেতে ফেলে দিয়ে পাশ ফিরে তাকায়। এই স্বল্প আলোতেও লক্ষ্য করে স্নেহার অগ্নিদৃষ্টি। স্নেহা সেকেন্ড দুয়েক সামিউলকে দেখে নিয়ে যেভাবে এসেছিল সেভাবেই ছাদ থেকে প্রস্থান করে। সামিউল তখনও একটা ঘোরের মাঝে আটকে আছে। ধরা পড়ে যাওয়ার ফলস্বরূপ কিছুক্ষণের জন্য তার চিন্তাশক্তি লোপ পেয়েছিল, কিন্তু হুঁশ ফিরে পেতেই সে দ্রুত ছুটে যায় স্নেহার পিছু পিছু। স্নেহা ততক্ষণে বাসায় এসে পৌঁছে মোমেনা বেগম এবং আমিনুল সাহেবকে তাদের ছেলের কাণ্ডকীর্তি সম্পর্কে বলতে শুরু করেছে। সামিউল তখনই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে বোনকে বসার ঘরে মা বাবার কাছে সবটা খোলসা করতে শুনে চেঁচিয়ে ওঠে, মিথ্যা বলছো কেন তুমি? আমার নামে অপবাদ কেন দিচ্ছ? মায়ের কথা চাল তুলছো আমার উপর দিয়ে। স্নেহা চোখ রাঙিয়ে বলে, একটা চটকনা দিয়ে তো সবগুলো দাঁত ফেলে দিব। গাঞ্জাখোর কোথাকার। আমি মিথ্যা বলছি? এই তুই এদিকে আয়, এদিকে আয়। ধমক দিয়ে কথা বলতে বলতে স্নেহা সামিউলের ঘাড় ধরে এক টান মেরে মা বাবার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমার কথা বিশ্বাস না করলে ওর মুখের কাছে গন্ধ শুকে দেখেন। দেখেন অমানুষটা কেমন কুলাঙ্গারদের মতো কাজ করা শুরু করেছে। নিজেরাই দেখেন। মমিনা বেগম এতক্ষণ স্নেহার কথাকে বিশেষ গুরুত্ব না দিলেও এই মুহূর্তে কি ভেবে যেন সামিউলের মুখের কাছে নিয়ে সামান্য ঘ্রাণ শুকল। সঙ্গে সঙ্গে ওনার পেট গুলিয়ে বমি পায়। আমিনুল সাহেবও বুঝতে বাকি থাকে না ছেলের সম্পর্কে অভিযোগটা যে সত্য সেই সম্পর্কে। মমিনা বেগম রাগে ছেলেকে 2-4টা থাপ্পড় মেরে এবং গালমন্দ করে বলে ওঠে, নষ্ট ছেলে পেলেদের সঙ্গে মিশে নিজেও নষ্ট হয়েছিস। স্নেহার ভারী বিরক্ত লাগে। মমিনা বেগম এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও ঘুরিয়ে ফিরিয়ে ছেলের দোষ কাটাতে চাইছেন। ওদিকে সায়না সকলের চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে এসেছে। চোখে মুখে ভয় এবং আতঙ্ক তার। স্নেহা তাকে লক্ষ্য করে ধমকায়, এখানে কি? রুমে যা, দরজা লাগিয়ে দিয়ে পড়তে বস। বোনের এক ধমকে 12 বছরের সায়না দ্রুত রুমের ভিতরে চলে যায়। স্নেহা এবার সরাসরি কঠিন স্বরে জানায়, আপনাদের ছেলেকে দেখে বিকারগ্রস্ত বলে মনে হচ্ছিল আমার। কুকুরের মতো জিভ দিয়ে চেটে ওইসব ছাইফস মুখে নিচ্ছিল। ওকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করুন।
মমিনা সঙ্গে সঙ্গে জবাব দেয়। রিহ্যাব টিহ্যাবে পাঠানো হবে না, এই সব বয়সের দোষ। বাসায় 2 দিন টাইট দিলেই ঠিক হইয়া যাইব। স্নেহা চরম মেজাজ খারাপ নিয়ে বলে, ভুলেও ওকে ছাড় দেওয়ার কথা ভাববেন না। এসব মাদকাগ্রস্ত বাসায় পালার দুঃসাহস দেখাবেন না। ঘরে আমি আছি, শায়না আছে। এসব কুলাঙ্গারদের হুঁশ থাকে না। এর সঙ্গে একই ছাদের নিচে থাকার প্রশ্নই আসে না। মাদকদ্রব্যের প্রভাবে সামিউলের চোখ দুটো কিছুটা লালচে এবং ঘোলাটে দেখাচ্ছে। শরীরে অনুভব করছে উত্তপ্ত তাপমাত্রা। স্নেহার বলা কথাগুলো তার বিষের মতো লাগে। নিজের মেজাজটা ধরে রাখতে পারে না। নিজের খোলসটা উন্মোচন করে কুৎসিত রূপটা প্রকাশ করে চিলের মতো ছুটে গিয়ে স্নেহার গলা চেপে ধরে অশ্রব্য গালাগালি দিতে দিতে বলে, তোর জিব্বার টাইনা ছিঁড়া ফালাম আমি। আমার ঘর থেকে আমার এই বাইর করতে চাস? আমি কুলাঙ্গার, তুই কি তাহলে? তুই একটা। স্নেহা অন্যায় অথবা বেয়াদবি সয়ে নেওয়ার মতো মেয়ে নয়। সে এক ধাক্কা মেরে সামিউলকে সরিয়ে দেয়। ধাক্কার প্রকোপে পিছিয়ে গিয়ে দরজার কোণায় সঙ্গে হাতের কোণয়ে আঘাত লাগে সামিউলের। সে হয়ে ওঠে আরও বেপরোয়া, আরও হিংস্র। তার উপর যেন দানবীয় শক্তি ভর করেছে। ফের তেড়ে এসে সরাসরি স্নেহার গালে সজোরে থাপ্পড় লাগিয়ে তার চুলের মুঠো ধরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ন্যায় এলোপাথারি মারতে থাকে। মমিনা বেগম এবং আমিনুল সাহেব ঘটনার আকস্মিকতায় বাকহারা হয়ে দাঁড়িয়েছিলেন। বিস্ময়তা কাটিয়ে মমিনা বেগমই প্রথম এগিয়ে এসে ছেলেকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওনার ধমকে আমিনুল সাহেবও এসে ছেলেকে জাপটে ধরে সরিয়ে আনে। সামিউল তখনও গালাগালি দিয়েই যাচ্ছে। দানবীয় চটটায় আঙুলের ছাপ স্নেহার বাম গালে যেন বসে গিয়েছে। এলোপাথারি মায়ের চোটে কখন যে তার ডান কানের ছোট্ট রিং আকৃতির দুলটায় টান লেগেছে তা অজানা। সেই টান লাগার ফলস্বরূপ কানের ওখানটা অনেকটা কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। মমিনা বেগম এই পরিস্থিতি দেখে ঘাবড়ালেন। সামিউলকে ছেড়ে এসে স্নেহাকে ধরে বলল, আমি পরিষ্কার করে দেই। স্নেহার চোখে মুখে ব্যথা অথবা যন্ত্রণার ভাব নেই, বরং আগের তুলনায় যেন আরও বেশি ক্রোধ এসে ভর করেছে তার উপর। সে মমিনার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আমিনুল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ওকে কি রিহাবে পাঠানো হবে? আমিনুল সাহেবের হয়ে ওনার স্ত্রী জবাবটা দিলেন, ঘরের কথা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর ইচ্ছা জেগেছে। ছোট মানুষ ভুল করেছে, শাসন পেলে ঠিক হয়ে যাবে। মাত্র এই বছর কলেজে ভর্তি হয়েছে, এসব করে ওর পড়াশোনার ক্ষতি করো না। স্নেহা তবুও উত্তরের অপেক্ষায় তাকিয়ে রয় নিজের পিতার দিকে। সময় গড়ায়, কিন্তু আমিনুল সাহেবের তরফ থেকে কোনো উত্তর আসে না। আজও উনি বোবার ভূমিকায় পালন করেন। ওনার এই নীরবতা যে মোমেনা বেগমের কথার সঙ্গে একমত প্রকাশ করা সূচক তা নিজ বোধশক্তি দিয়ে বুঝে নেয় স্নেহা। সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। নিজের রুমের দরজা ঠেলে গিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। মোমেনা বেগমের পিছু ডাকেও সে থামে না। আজকের এই ঘটনা এবং অন্যায়ের জবাবটুকু সে একদম মেপে সম্পূর্ণটা দেবে। রাত তখন প্রায় 10টা বাজে। সাভার মডেল থানার অফিস কক্ষে নিজস্ব টেবিলের ওপাশে থাকা চেয়ারটায় বসে আছেন ওসি মনিরুল। চেয়ারটা সামান্য পেছনে ঠেলে টেবিলে পা তুলে বসে আছেন ক্লান্ত ভঙ্গিতে, হাতে আধ খাওয়া সিগারেট। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে কনস্টেবল মারুফ। কাঁচা ঘুমে তার দুচোখ লাল হয়ে আছে, তবে হাতে গরম চায়ের কাপ নিয়ে শটান দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওসি মমিনুল হঠাৎ কি ভেবে যেন বলে ওঠেন, নতুন এসিবি সম্পর্কে কি কিছু জানতে পেরেছো মারুফ? সজাগ স্বরে সঙ্গে সঙ্গে কনস্টেবল জবাব দেয়, আমার কানে এসেছে আজ দুপুরে নাকি উনি আশুলিয়া থানায় গিয়ে বিভিন্ন ফাইলপত্র চেক করছিলেন। কেউই কিছু জানতো না। থানায় নাকি একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওসি মনিরুল বিরক্তি নিয়ে বলে, এত বছর ধরে চাকরি করছি, কোনো সার্কেল অফিসারকে এত খুঁটিনাটি নিয়ে ঘাটাঘাটি করতে দেখিনি।
অথচ এই নতুন অফিসার প্রথম দিন এসে কাউন্টার চেক করছে। কখন জানি এখানেও এসে হানা দেয়। আগান না জানিয়ে আসলে আরেক মুসিবত। আমাদের এখন সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। কনস্টেবল মারুফ চোখে মুখে বিরক্ত নিয়ে আর চোখে তাকায় ওসির পানে। টেবিলের ওপর এক ঠ্যাং তুলে রেখে এত সতর্কবাণী আওড়ালে কোনো লাভ আছে? আল্লাহ না করুক এএসপি যদি এখনই এসে থানায় হাজির হয়। ওসি মনিরুল এর মাঝেই প্রশ্ন করে বসেন, অফিসারের নামটা যেন কি? ঠিক সেই মুহূর্তেই অফিস কক্ষের দরজা ঠেলে প্রবেশ করে এক যুবক। পরনে তার একটা ছাই রঙা শার্ট এবং কালো প্যান্ট। শার্টটা ভদ্রলোকের মতো প্যান্টের ভেতরে টাক ইন করে রাখা। লোকটার বয়সটা বোধ হয় 30-এর ঘরে হয়তো। ওসিকে পরখ করে নিয়ে রাশভারী স্বরটা প্রশ্ন করে। ওসি মনিরুল? মনিরুল বিরক্ত নিয়ে প্রশ্ন করে, কে? পরিচয় কি? কি চাই? সদ্য প্রবেশ করা ভদ্রলোক শান্ত স্বরে উত্তর দেয়, অয়ন মাহমুদ, নিউ এএসপি অফ সাভার সার্কেল। ওসিকে খানিকটা বিব্রত দেখায়। ভদ্রলোকের ভাবসাবে মনে হচ্ছে তিনি মিথ্যা বলছেন না। ওসি সঙ্গে সঙ্গে এক লাফে নিজের পা টেবিল থেকে নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়। দ্রুত বলে ওঠে, আসসালামু আলাইকুম। স্যার আপনি এই সময়? স্যার আপনি আসবেন আমার জানা ছিল না। আমি দুঃখিত, আপনাকে সিভিল গেটআপে দেখে চিনতে পারিনি। আমি আসলে স্যার পায়ের রগটা টান খেয়েছিল, তাই একটু পাটা তুলে। এত ব্যাখ্যা শুনতে আগ্রহ প্রকাশ করে না অয়ন। সরাসরি বলে ওঠেন, পরিদর্শনে এসেছি আমি। কে কি রকম কাজ করে সেটাই দেখতে এসেছি। তাছাড়া বিগত 3 দিনের জিডিগুলোও দেখতে চাই। ওসি সমাদর করে বলেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি প্লিজ বসুন। স্যার আমি চা পানির ব্যবস্থা করছি। এই মারুফ, স্যারের জন্য এখনই 1 কাপ স্পেশাল চা নিয়ে এসো, গরম গরম। মারুফকে ব্যস্ত দেখালো। সে দ্রুত হাতের ঠান্ডা চায়ের কাপটা নিয়েই দরজা ঠেলে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজাটা টেনে আটকে দিতে বেমালুম ভুলে যায়। ঠিক তখনই অয়ন দরজার ফাঁক গলে লক্ষ্য করে থানায় প্রবেশ করেছে এক রমণী। অফিস রুমের ভেতর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে তার শোচনীয় স্থিতি। হালকা আকাশি রঙের 3 পিস পরিহিত রমণী বাহিরে এক কনস্টেবলকে কিছু জিজ্ঞেস করেছে। অয়ন তা লক্ষ্য করে ওসি মনিরুলকে উদ্দেশ্য করে বলে, ওনার কি সমস্যা জেনে আসুন। ওসি মনিরুল দ্রুত আদেশ পালনে লেগে পড়েন। উনি রুম থেকে বেরিয়ে গিয়ে সেই রমণীর সঙ্গে 1 মিনিট কিছু কথা বলে রুমে ফিরে আসেন। অয়নকে জানান, স্যার মামলা করতে এসেছেন, ভায়োলেন্স কেস। অয়ন নীরবে ওসির আসনটায় গিয়ে বসতে বসতে বলে, ওনাকে আসতে বলুন। মনিরুল আবারও বেরিয়ে যায়। এবার ফিরে আসে সেই রমণীকে সঙ্গে নিয়ে। অয়ন লক্ষ্য করে রমণীর দৃঢ়ভঙ্গিতে সেই দরজা ঠেলে রুমে প্রবেশ করাটা। ডান কানের পাশটা রক্তাক্ত, গালেও স্পষ্ট আঘাতের দাগ, অথচ চোখে মুখে অদ্ভুত কাঠিন্য। অয়ন দৃষ্টি নামিয়ে নিয়ে হাতে ইশারা করে টেবিলের ওপাশের একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলে, বসুন। সামনের একটা চেয়ার দখল করে মেয়েটা বসে পড়তেই অয়ন মনিরুলকে বলে, ওনার জন্য পানি নিয়ে আসতে বলুন। মনিরুল বেরিয়ে যেতেই অয়ন এবার 2 হাতের কোনোই টেবিলের উপর রেখে প্রশ্ন করে, আপনার নাম? চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে কঠিন নারী স্বরটা জবাব দেয়, স্নেহা তাসনিয়া। পেশাদারি দায়িত্বশীল পুরুষ কণ্ঠটা জানতে চায়, কি ঘটেছে আপনার সঙ্গে? আমার ছোট ভাই সামিউল হাবিব আমার গায়ে হাত তুলেছে, ভার্বালি এবং ফিজিক্যালি আমাকে অ্যাবিউজ করেছে। আমি ওর নামে মামলা করতে চাচ্ছি। অয়ন আরেক দফা লক্ষ্য করে মেয়েটাকে। অ্যাবিউজিং কেসে মামলা করতে এসে কোনো নারী এতটা সাবলীল অথচ দীর্ঘকণ্ঠে কথা বলতে পারে এরকম দৃশ্য তার আগে কখনো দেখা হয়নি। সে স্বাভাবিক ভঙ্গিতে জানতে চায়, আপনার ছোট ভাইয়ের এরকমটা করার পিছনে কোনো কারণ আছে? ঝগড়া বিবাদ জাতীয় কিছু, অথবা অন্য কোনো কারণ? হি ইজ আ ড্রাগ অ্যাডিক্টেড। ওকে হাতে নাতে ধরেছি আজ আমি। বাসায় সকলের সামনে এক্সপোজ করেছি ওকে। সেই সঙ্গে জানিয়েছি ওকে যেন রিহাবে পাঠানো হয়। একজন নেশাখোরদের সঙ্গে একই বাসায় থাকতে আমার ঘোর আপত্তি আছে। রিহাবে পাঠানোর কথা বলাতে বিকারগ্রস্তটা খেপেছে।
হুঁশ হারিয়ে হি অ্যাটাকড মি। প্রথমে গলা চেপে ধরে শ্বাস রোধের চেষ্টা করেছে, ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার রেগে গিয়ে আবারও আমাকে অ্যাটাক করে। এলোমেলো ভঙ্গিতে অগণিত আঘাত করে আমাকে, সেই সঙ্গে বিভিন্ন অসভ্য কথাবার্তা বলতে থাকে। ও যে ড্রাগ অ্যাডিক্টেড সেটা ডপ টেস্ট করলে প্রমাণ পেয়ে যাবেন, এবং আমাকে করা ফিজিক্যালি অ্যাবিউজের প্রমাণ আপনার সামনে আছে। আর কিছু জানার আছে আপনার? কাটকাট ভঙ্গিতে বলা কথাগুলো এবং শেষে পাল্টা ছড়ে দেওয়া প্রশ্নের ভঙ্গিমাটা অয়নের পুরোপুরি মনোযোগ আকর্ষণ করে। এবার সে কিছু বলার পূর্বেই ওসি মনিরুল কনস্টেবল মারুফের সঙ্গে রুমে প্রবেশ করে। কনস্টেবলের হাতে একটা ট্রে। সে দ্রুত অয়নের পাশে এসে দাঁড়িয়ে গরম ধোয়া ওঠা চায়ের কাপটা টেবিলে রাখল। সঙ্গে রাখল বিস্কিটের একটা প্যাকেট। সঙ্গে আনা এক গ্লাস পানিটা স্নেহার সামনে রাখল। মনে মনে অয়ন কিছুটা বিরক্ত বোধ করল। সে এসব খাতির আপ্যায়নের ফরমাইশ করেনি। উপরোক্ত নিজ সমস্যা নিয়ে উপস্থিত নারীর সামনে এরকম আপ্যায়ন পাওয়াটা তার অস্বস্তির কারণ হলো। নিজের বিরক্তিটা চেপে গিয়ে অয়ন স্নেহাকে উদ্দেশ্য করে বলল, আপনি প্লিজ পানি খেয়ে নিন। স্নেহা স্পষ্ট বলে, নো থ্যাঙ্কস। অয়ন আর জোর করে না, বরং ওসি মনিরুলকে উদ্দেশ্য করে বলে, ওনার কেসটা হ্যান্ডেল করছি আমি, আপনি কোনো মহিলা স্টাফকে ডেকে দিন, ওনার প্রাথমিক চিকিৎসাও প্রয়োজন দ্রুত। মনিরুল বেরিয়ে যেতেই স্নেহার জিডি লেখার কাগজটুকু অয়নই সামলে নেয়। জিডিতে বিস্তারিত বিবরণ লেখার সময় অয়ন অবাক হয় যখন শুনে আঘাতকারী ছেলেটার বয়স 18-র নিচে। আজকালকার কিশোররা এতটা বেপরোয়া, তবে বিষয়টা যে পুরোপুরি অবাস্তব না সেটাও অয়ন ভালো করেই জানে। ইতিপূর্বে বগুড়ায় পোস্টিং থাকা অবস্থায় সে একটা মাদক চক্রের কেস সামলেছে। ওই কেসে জড়িত বেশিরভাগ ছেলেমেয়েগুলোই ছিল কিশোর কিশোরী। অয়নের বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিজেকে শেষ করে দেওয়ার এই পথে হেঁটে এরা কি মজাটা পায় কে জানে। জিডি লেখা শেষে অয়ন ফাইলটা এবং হাতের কলমটা স্নেহার দিকে এগিয়ে দেয়। স্নেহা নিজের স্বাক্ষর, ঠিকানা এবং মোবাইল নম্বরটা জায়গা মতো লিখে দিতেই ওসি মনিরুলকে প্রবেশ করতে দেখা যায়। সঙ্গে রয়েছে একজন মহিলা অফিসার। অয়ন এবার স্নেহাকে উদ্দেশ্য করে বলে, আপনি ওনার সঙ্গে হসপিটালে যান, দ্রুত ফার্স্ট এইড করান। ডক্টরের দেওয়া মেডিকেল ডকুমেন্টসগুলো নিজের সঙ্গে রাখবেন। খুব বেশি অনিরাপদ অনুভব করলে আজ রাতটা আপনার কোনো আত্মীয়র বাসায় কাটান। আগামীকাল আপনি সকালে 8টার পরে এসে আপনার জিডির কপিটা বুঝে নেবেন। পুলিশ অতি দ্রুত ব্যাপারটা খতিয়ে দেখবে, চিন্তা করবেন না। স্নেহা কেবল সামান্য মাথা নেড়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তার চারিপাশটা যেন দুলে ওঠে। নিজের ভর সামলাতে সে চকিতে এক হাতে টেবিলের এক কোণ ধরে দাঁড়িয়ে পড়ে। অয়ন পেশাদারিত্বের জায়গা থেকেই চিন্তিত হয়ে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। প্রশ্ন করে, ঠিক আছেন আপনি? স্নেহার অবস্থা দেখে মহিলা স্টাফও দ্রুত এগিয়ে এসে তাকে ধরে। স্নেহার মাথাটা তখনও যেন মৃদু ঘুরছে। তার মনে পড়ে যায় গত রাতের ঘটনার পর আজ সকালে সে বাসায় নাস্তা করেনি। ক্যাম্পাসে গিয়েও নাস্তা করার সুযোগ পায়নি। লাঞ্চ টাইমে লাইব্রেরি ঘুরে কিছু নোটস ফটোকপি করানোর কারণে দুপুরেও খাওয়ার সুযোগ পায়নি। অতঃপর রাতে বাসায় ফিরে তো সে বসার সুযোগটুকু পেল না। সব মিলিয়ে কি দাঁড়ালো, গত রাত থেকেই স্নেহা অভুক্ত আছে। এই কারণেই তো তার সব সয়ে যাওয়া শরীরটা হঠাৎ শক্তির অভাবে এরকম নাটক করা শুরু করেছে। স্নেহা সামান্য মাথা নেড়ে বলে, ঠিক আছে। অয়নের তবু স্নেহার শরীরের হাবভাব সুবিধার মনে হয় না। সে হাতগুড়িটা দেখে নিয়ে মনিরুলকে বলে, গাড়ি বের করতে বলুন, আমিও ওনার সঙ্গে যাচ্ছি। বাইক সঙ্গে নিয়ে এসেছিলাম, সেটা বাহিরে রইল। কাল বিকালে এসে আজকের অসমাপ্ত কাজটুকু দেখব। সব জিডিগুলোর ফাইল রেডি রাখবেন। কথাটুকু বলে অয়ন মহিলা অফিসার ফাতিমাকে উদ্দেশ্য করে বলে, ওনাকে নিয়ে চলুন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রাত তখন 11টার উপর বাজে। ফাঁকা হয়ে থাকা করিডোরটা দিয়ে দায়িত্বশীল ভঙ্গিতে স্নেহার পাশে হাঁটছিল অয়ন। স্নেহা চুপচাপ আছে, মুখে কোনো কথা নেই, চোখে কোনো কান্নার ভাব নেই। ডান কানে রক্তের রেখা, কান থেকে
ঘাড় এবং ঘাট থেকে কাঁধ হয়ে তার কামিজের কাঁধের অংশটা রক্তে ভিজে আছে। এই পথটুকু হাঁটার সময় স্নেহা অনুভব করে যে এই রক্ত এবং গালে থাপ্পড়ের ছাপটুকু তাকে তীব্র অপমানিত বোধ করাচ্ছে। নিজের ছোট ভাইয়ের হাতে এই আঘাত পাওয়াটা তার কাছে অপমান তুল্যই। ইমার্জেন্সি রুমের সামনে পৌঁছাতেই অয়ন দরজা ঠেলে ধরে রাখে স্নেহার জন্য। স্নেহা এবং মহিলা অফিসার নীরবে প্রবেশ করতেই অয়ন কেবল একজন নার্সকে ডেকে বলে, লেসারেশন ইনজুরি, ওনাকে জরুরি চিকিৎসাটুকু দিন, প্রয়োজনীয় ড্রেসিংও করে দিন দ্রুত। সেই সঙ্গে ওনার একটা মেডিকেল রিপোর্ট দরকার, ভায়োলেন্স কেস। কোনো ডক্টরকে বলুন দ্রুত কাগজটা রেডি করে ফেলতে, আমি বাহিরেই অপেক্ষা করছি। ইমার্জেন্সি ইউনিটের বাইরে শটান দাঁড়িয়ে থাকা অয়ন নিজের পকেট থেকে ফোনটা বের করে প্রিয় নাম্বারটা ডায়াল করে বাসায় জানিয়ে দেয় যে তার ফিরতে দেরি হবে। কলে থাকা বলার মাঝেই ইমার্জেন্সি রুমের দরজাটা খুলে বেরিয়ে যায় একজন নার্স। সামান্যতম সময়টুকুতে অয়ন লক্ষ্য করে হসপিটালের সিঙ্গেল বেডটায় পা ঝুলিয়ে বসে আছে স্নেহা। বিভিন্ন ধরনের তরল মেডিসিন, তুলো, কাঁচি ইত্যাদির সাহায্যে তার ড্রেসিং চলছে। অয়ন অবাক হয়ে দেখে তুলার সাহায্যে লাগানো অ্যান্টিসেপটিকের জ্বালাপোড়াও এই মেয়েকে দুর্বল করতে পারছে না। অয়ন নিজ মনেই ভাবল, মেয়েটা কি উন্মাদ। ড্রেসিং শেষ হয়ে যেতেই ডক্টর স্নেহার মুখের দিকে তাকায়। অফিসার ফাতিমার মুখে উনি শুনেছেন যে মেয়েটার মাথা ঘোরাচ্ছে এবং শরীর দুর্বল বোধ করছে। স্নেহার শুকনো মুখটা পর্যবেক্ষণ করে মহিলা ডাক্তারটা প্রশ্ন করে, তখন ধরে না খাওয়া? স্নেহা আর চোখে অফিসার ফাতিমার দিকে তাকায়। ফাতিমা কেমন আগ্রহী দৃষ্টি মেলে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওনার সামনে অস্বস্তি বোধ করলেও স্নেহা ডাক্তারকে সত্যিটাই বলে। গত রাত থেকে। অফিসার ফাতিমা কেমন বিস্মিত স্বরে বলেন, ও মাই গড। ডাক্তার স্নেহার প্রেশার চেক করে তার শুকনো মুখটা দেখে নিয়ে বলে, খাওয়া দাওয়া নেই, ডিহাইড্রেশন, শরীর দুর্বল, মাথা ঘোরানো, লো প্রেশার। এক্ষুনি একটা স্যালাইন চড়াতে হবে, 1 ঘন্টা সময় লাগবে। স্যালাইন শেষে বাসায় যেতে পারবে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিও। বাসার নাম শুনতেই স্নেহার ধ্যান ফিরে। বাসায় ফেরার আগ্রহ খুঁজে পায় না সে। ওই পুলিশটা যেন কি সাজেস্ট করেছিল, কোনো আত্মীয়ের বাসায় যেতে। স্নেহার তো ঢাকা শহরে কোনো আত্মীয় নেই। স্নেহার আসলে কেউ নেই। আপাতত নিজের ওই বাসা বাদে যাওয়ার জায়গাও নেই। তবে সে নিজের বন্দোবস্ত করতে জানে। স্নেহা অফিসার ফাতিমাকে উদ্দেশ্য করে বলে, আপনি যেতে পারেন, আমি নিজের খেয়াল রাখতে জানি। আগামীকাল থানায় যাবনি জিডির কপি নিতে। অফিসার প্রশ্ন করে, তোমার সেলাইন শেষ হলে বাসায় ড্রপ করে দিয়ে যায়? অসুবিধা নেই, আমি আজকে রাতে এখানেই থেকে রেস্ট করব, কোথাও ড্রপ করার প্রয়োজন নেই। অফিসার ফাতিমা অবাক হয়ে বলে, সারা রাত হাসপাতালে থাকবে? অসুবিধা তো দেখছি না। ফাতিমা স্নেহাকে আর না ঘাটিয়ে ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে আসে। বাহিরে অপেক্ষমান অয়ন জানতে চায় স্নেহার শারীরিক স্থিতি সম্পর্কে। ফাতিমা গড়গড় করে বলতে শুরু করে, কানের ড্রেসিং করা হয়েছে স্যার। মেয়েটা 1 ঘন্টার জন্য স্যালাইন দেওয়া হবে। গত 24 ঘন্টা ধরে না খেয়ে দুর্বলতা এবং মাথা ঘোরানোর জুটিয়েছে স্যার। মেয়েটা ভারী অদ্ভুত, বলছে আজ রাত নাকি হাসপাতালে থাকবে। অয়ন কিছুটা অবাক হয়। 1 ঘন্টার স্যালাইনের জন্য সারা রাত হসপিটালে থাকার মানে কি? স্নেহার এই মাত্রাতিক্ত জেদ, শীতলতা এবং গাম্ভীর্য হয়তো অয়নকে প্রয়োজনের তুলনায় আগ্রহ ধারণে এবং দায়িত্ব পালনে বাধ্য করে। সে অফিসারকে চলে যেতে বলে। একা কিছুক্ষণ করিডোর ধরে হাঁটাহাঁটি করে। কি ভেবে যেন একটা স্টাফ বয়কে দিয়ে কিছু প্যাকেটজাত খাবার এবং পানীয় আনায়। সেসব এবং কিছুটা দ্বিধা নিয়ে সে দরজা ঠেলে প্রবেশ করে ইমার্জেন্সি রুমে। সরকারি কমপ্লেক্সের একটা সাদামাটা বেডে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসেই ঝিমোচ্ছে স্নেহা। হাতে লাগানো ক্যানেলার সহায়তায় শরীরে প্রবেশ করছে স্যালাইন। এরকম অবস্থায়ও মেয়েটার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছে সামান্য মরচে গেলেও সে ভাঙেনি। নিজের অপ্রয়োজনীয় ভাবনাকে পাশ কেটে গিয়ে অয়ন আস্তে করে বেডের পায়ের কাছে হাতের পলিব্যাগটা রাখলো। একজনকে নার্সকে ডেকে বলে দিল, ওনাকে ডেকে সোজা হয়ে ঘুমাতে বলুন। যে কোনো সময় ঘুমের ঘোরে পড়ে যেতে পারেন উনি, এবং
স্যালাইন শেষ হলে ওনাকে ডেকে খেয়ে নিতে বলবেন কিছু। বলে অয়ন এক পলক স্নেহার পানে তাকায়। তার কেন যেন মনে হলো এই মেয়ে অয়নের টাকায় কেনা জিনিস মুখে তুলবে না, তাই সে নার্সকে বলে দেয়, ওনাকে বলবেন নিশ্চিন্তে খেতে, খাবারটা ফ্রি এর নয়, আমাকে পরে 199 টাকা ফিরিয়ে দিতে বলবেন, আপাতত ঋণ রইল। নিশুতি রাতের নিস্তব্ধতা কেটে ভোরের আলো আভা ছড়াতে শুরু করেছে। হসপিটালটাও ধীরে ধীরে পুরোদমে সরব হয়ে উঠেছে। সেই শব্দেই স্নেহার চোখ ধীরে ধীরে খুলে গেল। শরীরের দুর্বলতা অনেকটাই কেটে গিয়েছে। সে হাই তুলতে তুলতে উঠে বসে। কুচকানো চোখ মেলে তাকায় চারিপাশে। আশেপাশের বেডগুলোর পেশেন্টগুলোকে এক দফা দেখে নিয়ে সে বিছানা ছেড়ে নামে। নিজের চুলগুলো হাত খোপা করে নিয়ে ওড়নাটা দিয়ে ভালো করে ঘাড়ে কাঁধ ঢেকে নিল। কামিজের কাঁধের ওখানে রক্তাক্ত অংশটা এই দিনের আলোয় মানুষের চোখে পড়লে দেখতে বিদঘুটে লাগবে, তাই নিজের ব্যাগটা কাঁধে তুলে নিতে গিয়ে স্নেহা লক্ষ্য করল বিছানার একপাশে রাখা আধো খাওয়া বিস্কুটের প্যাকেটটা। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল 199 টাকা ঋণের কথা। আজই থানায় গিয়ে জিডির কপি নেওয়ার সময় ওই এসপিকে তার টাকা ফিরিয়ে দিয়ে আসবে বলে সিদ্ধান্ত নিল স্নেহা। তবে থানায় যাওয়ার আগে তার একবার বাসায় যাওয়া প্রয়োজন। জামা বদলে গোসল করে ক্যাম্পাসে যাওয়ার আগে না হয় সে থানা থেকে ঘুরে যাবে। স্নেহা হাত ঘড়িতে সময়টা দেখে নিল। সকাল 6টা বাজতে 3 মিনিট বাকি। আজকে তার 9:30টায় একটা ক্লাস আছে। হঠাৎ ক্লাসের আগেই চটপট তার সব কাজ সেরে ফেলতে হবে। সময় অপচয় না করে স্নেহা হসপিটালের বিল মিটিয়ে রওনা হয় বাসার উদ্দেশ্যে। ফজরের নামাজ পড়ে এবং নাস্তা সেরে আমিনুল সাহেব কাজের জন্য বেরিয়ে গিয়েছেন সবে। গতরাতের ঝড়ের পর থেকে বাড়ির পরিবেশটা এখনো বেশ থমথমে। মমিনা বেগমের দুশ্চিন্তার চোটে আর ঘুম হলো না। গত রাত থেকে স্নেহা বাড়ি ফেরেনি। মমিনা বেগম এবং আমিনুল সাহেব বেশ অনেকবার ফোন করেছেন, কিন্তু অসভ্য বিয়াদ্দব চণ্ডাল মেয়েটা ফোন রিসিভ করেনি। মমিনা বেগমের স্নেহার জন্য আলাদা বিশেষ টান অথবা চিন্তা নেই। ওনার সকল চিন্তা নিজেদের জন্য। এই মেয়ের কিছু একটা হয়ে গেলে মানুষ ওনাদের দায়ী করবে। মমিনা বেগমের নিকট স্নেহা হলো গলায় আটকে থাকা কাঁটার মতো একটা আপদ। কবে যে এই কাঁটাটা দূর হবে কে জানে। আপাতত মমিনা বেগমের মাথায় আরেকটা চিন্তাও ঘুরপাক খাচ্ছে। সামিউলটাকে কিভাবে সুপথগামী করা যায় সেই চিন্তা। মাদকে আসক্ত হয়ে যাওয়াটা কোনো ভালো বিষয় নয়। ওই অসভ্য মেয়ের ভরসা নেই। সামিউলকে রিহাবে পাঠানোর ব্যাপারে অসম্মতি জানানোর সত্যি যদি ওই মেয়ে এলাকার সকলকে বলে বেড়ায় যে সামিউল একটা নেশাখোর, ভয়ঙ্কর ব্যাপার। সায়না বড় হলে ওকে পাত্রস্থ করার জন্য হলেও অত্যন্ত নিজেদের পরিবারের ইমেজ ক্লিন রাখাটা খুবই জরুরি। আমিনুল সাহেবের তো এত টাকা নেই যে উনি টাকা দিয়ে মেয়েকে ভালো ঘরে তুলে দিতে পারবেন। এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়েদের ভালো ঘরে বউ হয়ে যাওয়ার জন্য প্রয়োজন হলো রূপ, গুণ, শিক্ষাগত যোগ্যতা এবং একটা ক্লিন পারিবারিক ইমেজের। কপালগুণে সায়নার গায়ের রংটা স্নেহার মতো এত চাপা নয়। পড়াশোনার প্রতিও মনোযোগ আছে মেয়েটার। এখন বাকিটুকু দেখার দায়িত্ব মমিনা বেগমের। গভীর ভাবনার রেশ কাটে কলিং বেলের শব্দে। মমিনা বেগমের ধ্যান ভাঙে। মনে মনে ভাবে, এই সময় আবার কে এলো? আমিনুল সাহেব নাকি? ফোনটা কি বাসায় ফেলে গেল? মনে মনে ভাবে, এই সময় আবার কে এলো? আমিনুল সাহেব নাকি? ফোনটা কি বাসায় ফেলে গেল? মনের মধ্যে ঘুরপাক করতে থাকা প্রশ্নগুলো নিয়েই মমিনা বেগম দরজা খোলেন। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা স্নেহাকে দেখে তিনি কিছুটা অবাক হন। সবার আগে তিনি লক্ষ্য করেন স্নেহার ডান কানের ড্রেসিংটাতে। স্নেহা অবশ্য মমিনা বেগমকে বিশেষ পাত্তা দিল না। সে পাশ কেটে বাসার ভেতরে প্রবেশ করে। মমিনা বেগম দরজা লাগিয়ে দিয়ে পিছু এসে রাগ ঈশ্বরে জানতে চায়, সারা রাত কই ছিলা? আমি আর তোমার বাবা কতবার কল দিছি, খেয়াল আছে? কলটা রিসিভ করো নাই কেন? স্নেহা টেবিলের ধারে দাঁড়িয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে উত্তর দেয়, আপনাকে জবাবদিহিতা করার প্রয়োজন মনে করছি না। মমিনা বেগম আরও রেগে যান।
তার স্বরে বলেন, বিয়াদব ফাজিল কোনখানকার, খুব পাংখা গজাইছে তোমার। 2 দিন হইল না ভার্সিটিতে আসা যাওয়া শুরু করেই পাংখা গজায় গেছে। আমাকে জবাব দিবে না তো কাকে দিবে? আমার বাসায় দাঁড়ায় আমার সঙ্গে ফাজলামো করো? স্নেহা ঢকঢক করে পানিটুকু গিলে নেয়। বাড়তি প্যাচাল তার অপছন্দ। তাছাড়া আপাতত কারো সঙ্গে প্যাচাল পাড়ার মতো হাতে খুব একটা সময়ও নেই। তাই সে শীতল স্বরে সংক্ষিপ্ত করে জবাব দেয়, আমার ওপর অধিকার ফলাতে আসবেন না কখনো। ভুলে যাবেন না আপনি আমার মা নন। অনধিকার চর্চা আমার একটু সহ্য হয় না। নিজের কথা শেষ করে স্নেহা রুমে চলে যায়। মোমেনা বেগম থম মেরে দাঁড়িয়ে রয়। ওনার ব্যাপারে একটা গোপনীয় সত্য হলো, কোনো এক অজানা কারণে উনি স্নেহার অত্যাধিক নীরবতা এবং রাগকে খুব ভয় করে চলেন। ওনার ধারণা এই মেয়েটা ঠান্ডা মাথায় 2-4টা খুন করেও নির্লিপ্ত থাকতে পারা দলের মানুষ। এইমাত্র স্নেহার বলে যাওয়া কথাটা জবাব ছিল নাকি হুমকি কে জানে। মোমেনা বেগম আর ঘাটায় না স্নেহাকে। জাহান নামে যাকে মেয়ে, কার কি আসে যায়। বাসা থেকে গোসল করে বেরিয়েছে স্নেহা। ভাগ্য ভালো যে আসার আগে সামিউলের মুখ দেখতে হয়নি তার। সকাল সকাল ওই ছেলেকে দেখলেই তার মেজাজ চটে যেত। সাভার মডেল থানার সামনে এসে রিকশা থেকে নেমে দাঁড়ায় স্নেহা। থানায় প্রবেশের পূর্বে নিজের খোলা চুলগুলো সামনের দিকে এনে কানের ড্রেসিংটা ঢাকার চেষ্টা করলো। স্নেহার মধ্যে নিজেকে সুন্দর দেখানোর কোনো প্রবণতা নেই। সে কেবল চাচ্ছে না তার ব্যান্ডেজ দেখতে মানুষ বারবার তার দিকে ফিরে তাকাক। অহেতুক মানুষের থেকে মনোযোগ পাওয়াটা কেন যেন তার হজম হয় না। থানায় প্রবেশ করতেই স্নেহা অফিসার ফাতেমাকে দেখতে পেল। তাই সে এগিয়ে গিয়ে ওনাকেই জিজ্ঞেস করলো, আমাকে আজকে সকালে এসে জিডির কপিটা নিয়ে যেতে বলা হয়েছিল। কোথা থেকে সংগ্রহ করতে হবে আমার তেমন একটা ধারণা নেই থানা সম্পর্কে। ফাতেমা স্নেহাকে এক দেখাই চিনতে পারে। সে নিজের মিশুক স্বভাবটুকুর কারণে প্রথমেই জিজ্ঞেস করে, কি অবস্থা তোমার? এখন কেমন আছো? কানে ব্যথা আছে? স্নেহা না চাইতেও কিছুটা অপ্রস্তুত বোধ করে। ভদ্রমহিলা তাকে এসব প্রশ্ন করছে কেন? স্নেহার সঙ্গে তো ওনার কোনো সম্পর্ক নেই। তাহলে এরকম খোঁজখবর নেওয়ার মানুষ স্নেহার কোনো কালেই ছিল না। তাই এরকম স্বাভাবিক একটা ব্যাপারও তাকে কেমন দ্বিধায় ফেলে দিল। তবুও নিজের অস্বস্তিকে পাশ কাটিয়ে সে জবাব দেয়, জি ভালো। ফাতেমা এবার স্নেহাকে একপাশের একটা বেঞ্চিতে বসতে দিয়ে বলে, বসো তুমি, আমি জিডি কপি পাঠানোর ব্যবস্থা করছি। তোমার ভাই পরে আর হাত তুলেছে গায়ে? স্নেহা মাথা নেড়ে কেবল না উত্তর দেয়। কথা বাড়াতে ইচ্ছা করছে না তার। তবে ফাতিমা যেতে নিলেই তার হুট করে কিছু একটা মনে পড়ে। সে চকিতে প্রশ্ন করে, উনি আছেন? ফাতিমা ঘুরিয়ে তাকিয়ে অবাক হয়ে জানতে চায়, কার কথা জানতে চাইছো? ভদ্রলোকের নাম স্নেহার জানা নেই, তাই সে ভেঙে বলে, গতকাল যিনি আমাদের সঙ্গে হসপিটালে গিয়েছিলেন, এএসপি অফিসার সম্ভবত, উনি আছেন? ও, স্যারের কথা বলছো? ওনার তো বিকেলে থানায় আসার কথা, এখনো উপস্থিত নেই। কেন, কোনো কাজ আছে? স্নেহা আর টাকার ব্যাপারটা খোলাসা করলো না। বিকেলে এসে না হয় সে টাকাটা ফিরিয়ে দিয়ে যাবে। আপাতত সে নাসূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। অফিসার ফাতিমা চলে যায়। স্নেহা একা বসে নির্লিপ্ত দৃষ্টি মেলে দেখতে থাকে থানার অসহ্যকর পরিবেশটাকে। জীবনে চলার পথে যে কখনো তাকে থানায়ও আসতে হবে কে জানতো। মাথার উপরের ফ্যানটা ঘুরছে আপন গতিতে। বই থেকে চোখ তুলে নিতুন তাকায় এসিটার পানে। 40 মিনিট হয়ে গিয়েছে, কারেন্ট নেই। আইপিএসের দরুন ফ্যান লাইট চললেও এসিটা কারেন্ট ব্যতীত চলে না। কি এক মুসিবত! এসি ছাড়া নিতুনের প্রাণ ওষ্ঠাগত হয়ে আসছে। ফ্যানের বাতাসও যথেষ্ট মনে হচ্ছে না তার। কেমন তরতর করে ঘামছে। নিতুনের পাশের চেয়ারে বসা স্নেহা লক্ষ্য করে তার অমনোযোগী আচরণ। স্নেহা কপাল কুঁচকে প্রশ্ন করে, এসির দিকে বারবার তাকাচ্ছ কেন? অঙ্কের সূত্র ভুলে গিয়েছো? এসি এসে তোমার অঙ্ক করে দেবে? নিতুনের মনটা উদাস। কিছুটা দুঃসাহসিক আচরণ করে সে বলল, মিস, আপনার মনে হয় না পড়াশোনা একটা লস প্রজেক্ট? একদিন তো মরেই যাব।
অহেতুক জীবনের 25টা বছর পড়াশোনার পিছনে খরচ করা কি যৌতিক? ধরুন আমি আগামীকাল মরে গেলাম, কবরে মুনকার নায়ক এসে আমাকে যেই 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে সেটার উত্তর তো আমার জানাই আছে। ওরা তো আমার পরীক্ষার রেজাল্ট শিট দেখতে চাইবে না। তাহলে কি লাভ এত পড়াশোনার? পয়সা অপচয়, সময় অপচয় এবং ব্রেনের স্টোরেজেরও অপচয়। স্নেহার মেজাজ খারাপ হয়। আলালের ঘরে দুলালের এসব আজাইরা আলাপ তার অসহ্যকর লাগে। ইচ্ছে হয় স্কেলের আঘাতে পিটিয়ে এদের মানুষ বানাতে, কিন্তু আপাতত গরমে তার 2 হাতের তালু ঘামাচ্ছে। এই অবস্থায় স্কেল হাতে তুলতে ইচ্ছে হলো না তার, তাই কেবল থমথমে গলায় বলল, আর যারা পকপক না করে অঙ্ক শেষ করো। নিতুন অঙ্ক করল না। হাতের কলমটা খাতার ওপর রেখে দিয়ে মিসের দিকে ঘুরে বসল। উদাস চোখ মেলে তাকিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।